ছাত্ররা যখন খারাপ সাইটে, ওখানে তো কম্পিউটার ল্যাব ছিল, ওরা যখন খারাপ সাইটে চলে যায় ওদের পাসওয়ার্ডটা বন্ধ করে দেয়। আমি যে প্রশ্ন করব সেটা আর করতে পারছি না, বিকজ অলরেডি তো একজন বকা খেয়েছে। তো আমি যখন পড়তে যাব আমাকে তো প্ল্যান করতে হবে যে কেন আমি পড়ব, কিভাবে পড়ব, এটা দিয়ে আমার কি হবে লাইফে। রিক্সা দিয়ে যাচ্ছে, রিক্সার চাকাটা ঘুরে কেন, এটাও প্রশ্ন করলো। সো এইটাকেও চাইলে এই ছকের মধ্যে ফেলা যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যারের আসলে একাডেমিক ক্যারিয়ারের কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমি জাস্ট অল্প কয়েকটা গ্লিমস দেই। স্যার হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ফাউন্ডিং ভিসি ছিলেন এবং ব্র্যাক ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের ফাউন্ডিং চেয়ার ছিলেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরও ভাইস চ্যান্সেলর ছিলেন। স্যার, আপনার একাডেমিক ক্যারিয়ারের মধ্যে আমি দেখলাম যে আপনি অনেক কিছু হচ্ছে একদম শুরু থেকে ফাউন্ড করেছেন। মানে শুরুতে যেই জায়গাগুলোতে হচ্ছে আমরা দেখি যে সবচেয়ে বেশি জড়তা থাকে, অনেক বেশি হয়তো ইফোর্ট দিতে হয় কিন্তু ভিজিবল আউটপুট দেখা যায় না, কারণ একটা জিনিস মোমেন্টাম গেইন করতে তো একটু সময় লাগে। ওই টাইমগুলোতে স্যার আপনি হচ্ছে ইফোর্টগুলো দিয়েছেন এবং একটা জিনিসকে দাঁড় করিয়েছেন। সো আমি শুরু করতে চাই আসলে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে, যেই জায়গাটাতে হচ্ছে হয়তো একটু জড়তা কাজ করে সবার, কিংবা হচ্ছে অনেক বেশি ইফোর্টের দরকার হয়, কিংবা হয়তো একটু হেজিটেশন কাজ করে, সেই জায়গাগুলো নিয়ে আমি দেখেছি যে আপনি কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বা কাজগুলো করেছেন। সো এই পার্সপেক্টিভটা জানতে চাচ্ছিলাম। আসলে লাইফে তো আমরা সারাক্ষণ চলাফেরা করতেছি। জি স্যার। এবং যে চিন্তাটা আসে যে আমার পারপাসটা কি, আসলে সে এত গভীরভাবে চিন্তা করিনি, কিন্তু যেখানেই যাই আমি সমস্যা দেখি আর ইচ্ছা হয় যে ওই সমস্যাটাকে সমাধান করা। কিন্তু যেটা বললে শুরুতে যে জড়তা থাকে, আসলে মানুষ নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে চায় না, খুব কষ্ট হয়। তো ফর এক্সাম্পল, যখন ব্র্যাক ইউনিভার্সিটি ছিলাম তখন আমি একাডেমিক কাউন্সিলে বললাম যে আমাদের ছাত্ররা একটা সেন্টেন্স লিখতে পারে না। তো ওখানে যারা বসেছিল সব হচ্ছে বুয়েট থেকে বড় বড় ব্যক্তি, কেউ বিশ্বাস করে না। ইউসুফ, তুমি এটা কি বলছো, এটা হতেই পারে না। তো তখন কি করব, আমি নিজের ডিপার্টমেন্টে ফেরত গিয়ে চিঠি কালেক্ট করলাম। তো এই চিঠিগুলো কি ছিল? এগুলো ছিল যে ছাত্ররা যখন খারাপ সাইটে, ওখানে তো কম্পিউটার ল্যাব ছিল, ওরা যখন খারাপ সাইটে চলে যায় ওদের পাসওয়ার্ডটা বন্ধ করে দেয়। তো পাসওয়ার্ড খোলার জন্য তাদেরকে অ্যাপ্লাই করতে হতো, অ্যাপোলজি চাইতে হতো, আর করবো না। তো আমার একটা কন্ডিশন ছিল যে চিঠির মধ্যে অন্তত একটা সেন্টেন্স রাইট থাকতে হবে, তাহলে মাত্র একটা, তাহলে চিঠিটা গ্রহণ করবো, কারণ পুরাটা ঠিক করা তো খুব টাফ জিনিস। তো আমি আন্ডারলাইন করে দিতাম যে এটা হচ্ছে মেইন সেন্টেন্স, এটা তোমরা ঠিক করে আনো। তো তখন বেরিয়ে আমার এক পিয়ন ছিল ইলিয়াস, তাকে বলতো, ইলিয়াস ভাই একটু ঠিক করে দাও, নাহলে স্যার তো পাস করতেছে। তো ইলিয়াস আবার ইংলিশ একটু জানতো, কিভাবে, তার বাবা গ্রামে হেডমাস্টার ছিল, তো তাকে শিখিয়েছিল ইংলিশ। তো সে ঠিক করে দিত, তারপর আমি পাস করে দিতাম। তো এই চিঠিগুলো আমি একাডেমিক কাউন্সিলে নিয়ে যাই, নেক্সট একাডেমিক কাউন্সিল, তাদেরকে দেখাই। তো তারা তখন আকাশ থেকে পড়ে। তো তারপরে এই উদ্যোগটা শুরু হলো যে টার্ক সেমেস্টার, যে আমরা সারাদিন ইংলিশ মানে বলবো, লিখবো, শুনবো, সব ইংলিশ। তো ওটাই হচ্ছে বিগিনিং, কিন্তু প্রত্যেকটা পদে স্ট্রাগল করতে হয়েছে, আর এখনও স্ট্রাগল করি যে মানুষ কেন শেখে না, তো এটার পিছনে লেগে থাকি। স্যার, আপনার কাছ থেকে আমি বলবো যে অনেক কিছুই শিখেছি, সেগুলো আমি অনেক ক্ষেত্রে ফলো করার চেষ্টা করি, হয়তো পুরোপুরি পারি না। তার মধ্যে একটা জিনিস আমার কাছে খুবই
খুবই পাওয়ারফুল লেগেছে, সেটা হচ্ছে প্রশ্ন করার গুরুত্ব বা প্রশ্ন করতে পারা, এই বিষয়টা। এইটা নিয়ে স্যার আসলে আপনার মানে কবে থেকে চিন্তা ভাবনা যে প্রশ্ন করাটা যে এত ইম্পর্টেন্ট? এটারও একটা ঘটনা ছিল। আমি আর আমার বোন পিটাপিটি, জেবা সে বড় প্রফেসর এখন। তো আমরা পিছনে থাকতাম আর আব্বা গাড়ি চালাতেন। তো একবার এরকম একটা ঘটনা, আমরা দুজনে পিছনে, আব্বা গাড়ি চালাচ্ছেন, একটা দোকানে থামলেন, থেমে একটা প্যাকেট কিনে আনলেন আর কি। তো প্যাকেট দেখতে মনে হচ্ছে প্রেজেন্ট, একটা গিফট র্যাপ করা। তো আব্বা পিছনের সিটে রাখলেন। তো আমার বোন, যার সাথে খুবই ক্লোজ ছিলাম, সে খুব এক্সাইটেড যে আব্বা আব্বা এইটার ভিতরে কি আছে, প্রশ্ন জানার আগ্রহ। তো তখন আব্বা হঠাৎ করে মানে বিরক্ত হয়ে বললেন, তো এত জানার কি দরকার? হ্যাঁ, তা আমার কাছে খুব খারাপ লাগলো। এটা তো ন্যাচারাল প্রশ্ন, এটা বাক্সের মধ্যে কি আছে জানা। কিন্তু আমি যে প্রশ্ন করব সেটা আর করতে পারছি না, বিকজ অলরেডি তো একজন বকা খেয়েছে। কি করব? তো চিন্তা করলাম নিশ্চয়ই এটার ভিতরে কিছু আছে, আবার চান না যে আমরা জানি, ঠিক আছে। তো তখন ওইটা আমি টিপে টিপে, বাক্সটা টিপে কোনো ওয়ার্ড দেখা যায় কিনা, তো ওয়ার্ডগুলো মুখস্থ করলাম, কারণ বুঝিনি ওয়ার্ড। মুখস্থ করে বাসায় একটা রিডার্স ডাইজেস্টের ছোট্ট এনসাইক্লোপিডিয়া ছিল, ওটা দেখলাম। তো ওখানেও যে ওয়ার্ডসগুলো ছিল আসলে বুঝি নাই। কিন্তু এটা বুঝলাম যে বকা খাওয়ার দরকার নেই। আমি আর আমার তো প্রশ্ন, কিউরিওসিটি তো আমি বন্ধ করতে পারবো, আমার তো প্রশ্ন করতে হবে। তো তখন থেকে এই বইয়ের ভিতরে ঢুকতে শুরু করলাম, নিজের প্রশ্ন। তো এটাই দেখলাম। তারপরে তো রিসার্চ করে দেখেছি যে এখন যে আমাদের যে ব্রেন দেওয়া আছে, এই ব্রেনটা কিভাবে কাজ করে। তো এইটার ক্লু হচ্ছে কোরআন শরীফ থেকে পেয়েছি। যখন আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন, তো তখন তার সম্বন্ধে একটা স্পেশাল ডিফারেন্স, মানে আগের ক্রিয়েশনের সাথে নতুন ক্রিয়েশনের ডিফারেন্সটা আল্লাহ দেখালেন। ইসমা কুল্লাহ, তার মানে ইসম হচ্ছে যে নাম, কুল্লাহ কমপ্লিট। তো কমপ্লিট নলেজ কিন্তু দিয়ে দিয়েছে। তো এটার মানেটা কি? তো এটার মানে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে এটার মিনিং হচ্ছে যে ব্রেনের ভিতরে গুগলের মতো একটা জিনিস আছে, যে আমরা নিজের ব্রেনকে প্রশ্ন করলে উত্তর আসে। তো তখন বুঝলাম ইসমা কুল্লাহ মানেটা। এবং আমরা যদি দেখি, ফর এক্সাম্পল আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে হীরা পর্বতে যেতেন, কি করতেন? ওখানে না ইউটিউব, না গুগল, না ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন, কিছু তো ছিল না, শুধু অন্ধকার। হ্যাঁ, তো তার মানে কি? ওনার ব্রেন আর উনি, তাই? তো ব্রেনে তাহলে কি করতেন? তো এই প্রশ্নগুলি দেখলাম যে আসলে আল্লাহ তাআলা বাচ্চাদের মধ্যে এই ইনস্টিংক্ট দিয়ে দিয়েছেন যে তারা প্রচুর প্রশ্ন করে। আর হার্ভার্ড একটা স্টাডি আছে, তারা দেখছে যে 2 থেকে 5 বছর একটা বাচ্চা 40,000 প্রশ্ন করে। 40,000? 40,000 প্রশ্ন করে। তো এটা কেন? বিকজ আল্লাহ তাআলা যেটা করেছেন, অ্যানিমালদের সাথে তফাৎ। যেরকম একটা মৌমাছি, মৌমাছি কি করে? সে একটা মৌচাকের যে শেপটা বানায়, এটা কি হেক্সাগন বলে, তাই না? তো হেক্সাগন শেপটা পৃথিবীর যে কোনো মৌমাছি একই শেপ বানায়। হ্যাঁ, অস্ট্রেলিয়া হোক, আফ্রিকা হোক, আমাদের গ্রামের বাড়ি হোক, একই শেপ বানায়। কিভাবে? এটা মানে ওর জিনের মধ্যে এনকোডেড। তার নিউরনের ভিতরে আল্লাহ ফিক্স করে দিয়েছেন যে তুমি এটার পরে এটা করবা। হ্যাঁ, কিন্তু একই নিউরন মানুষের বেলা আল্লাহ তাআলা আলাদা রেখে দিয়েছেন। হ্যাঁ, সো এটা লিঙ্ক করার জন্য প্রশ্ন করতে হবে, মোটিভেশন থাকতে হবে। সেই জন্যই বাচ্চারা ইনস্টিংক্টিভলি প্রশ্ন করে। তা মানুষ হিসাবে যে মুহূর্তে আমি প্রশ্ন বন্ধ করব, বা একটা প্যারেন্ট তার বাচ্চাকে বকা দেয়, বা টিচার বকা দেয়, যে কেউ বকা দিলে তার হিউম্যানিটি, যেটা যে ডিফারেন্সটা, আগের ক্রিয়েশনের সাথে ডিফারেন্সটা, ওটা নষ্ট হয়ে যায়।
স্যার আমার সামনে আপনার একটা বই আছে, বইটা আমি একটু দর্শকদের দেখাই। বইটার নাম হচ্ছে দ্য রেভেলেশন, আ কোয়েশ্চেন বেসড অ্যাপ্রোচ টু দ্য ভার্সেস অফ দি আল কুরআন। সো এই বইটা সম্পর্কে স্যার আমাদেরকে একটু বলেন যে এই অ্যাপ্রোচটা কেমন। তো এই যে কোয়েশ্চেন বেস অ্যাপ্রোচ, যেটা বললাম যে বাচ্চারা প্রশ্ন করে, আর প্রশ্ন না করলে কিছু বুঝবে না। হ্যাঁ, তো এটা বলার আগে আমি সিম্পলি একটা উদাহরণ দিই। যেমন আমাদের বাসা বাড়িতে কেউ যদি বেল টিপে আর কেউ দেখতে গেল যে কে আসছে, সে দেখে এসে ফেরত এসে কি বলে? বলে যে একজন লোক এসেছে বা কেউ একজন এসেছে, এরকম বলে। ক্রুড ভাষায় অনেক সময় বলে যে এক বেটা আসছে হ্যাঁ হ্যাঁ বা বেটি আসছে, ঠিক আছে। কিন্তু একটু চিন্তা করো, যে দরজায় সে কি বলছে যে ভিতরে গিয়ে বলো যে বেটা আসছে? না। তো এটা কেন হয়? কিন্তু আমাদের যে লোকটা দেখতে গেছে সে যদি প্রশ্ন করে, আচ্ছা ভাই আপনার নাম কি, কারণ নাম সে আগে থেকে বলে দেয়, কিন্তু সে যদি প্রশ্ন করে যে আপনার নাম কি আর উত্তর দেয়, তখন মনে থাকে। হ্যাঁ, কিন্তু জাস্ট যদি বলে দেয় যে বলো গিয়ে যে ইউসুফ আসছে, আর ভিতরে গিয়ে বলবে যে বেটা আসছে, বা ভদ্র হলে স্যার আসছে, বা এরকম একটা কিছু বলবে। সো ব্রেন কাজ করে জোড়ায়। তো জোড়া হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার, মুখস্থ বলে কিচ্ছু নেই। সো কোরআন শরীফ যখন ঘাঁটতে আরম্ভ করলাম, দেখলাম যে আসলে আমরা সব মুখস্থ করি। তা আমার কিন্তু খুব ইয়ে হলো যে কেন মুখস্থ করতে। এটা সার্চ করতে দেখলাম যে কোরআন শরীফ যে আসছিল ওটা কিন্তু বই হিসাবে আসেনি, সেটা আসছে গ্রুপ অফ ভার্সেস। হ্যাঁ, কেন আসছে? ঘটনা ঘটছে, কোয়েশ্চেন ছিল সাহাবাদের, বা গাইডেন্স দরকার। তো সবসময় জোড়া হিসাবেই আসছে, ইন্ডিপেন্ডেন্টলি আসেনি। হ্যাঁ, কিন্তু সেই চলটা এখন আর নাই। এখন প্রেসক্রিপশন হয়ে গেছে, মানুষ মসজিদে গিয়ে যে বক্তৃতা যে শুনে ঘুমায়, হ্যাঁ, কারণ ওসব বক্তৃতা। কিন্তু কোরআন শরীফ যে হচ্ছে সলিউশন বা ম্যানুয়াল, সেটার কিন্তু এখন হিসাব নেই। তো ওইটার পিছনে লেগে আমি চিন্তা করলাম যে যদি কোয়েশ্চেন বেসড অ্যাপ্রোচ হয়, কারণ কোরআন শরীফের আয়াতগুলি গাইডেন্স দেয়। গাইডেন্স মানে কি? আমার প্রশ্ন থাকতে হবে, তাইলে সে আমি গাইডেন্স পাবো, সে অনুযায়ী করবো। হ্যাঁ, আর যে গাইডেন্স যাচ্ছে না তার উপরে তো কোরআন শরীফ দিয়ে কোনো লাভ নেই, কারণ সে তো কিছুই জানতে চাচ্ছে না। তো সেই জন্যই এটা শুরু করলাম। আর প্রত্যেক আর্টিকেলটা একটা প্রশ্ন দিয়ে শুরু হয়, আর আয়াত উত্তর করিয়ে দেয় আর কি। স্যার এখানে একটা চ্যাপ্টারে আমি দেখলাম যে শিরোনামটা ছিল যে টাইম নিয়ে, যে টাইম ইজ ইট এ ক্রিয়েটেড এন্টিটি। এইটা নিয়ে যদি স্যার কিছু বলেন, কারণ এটা হচ্ছে এই যে এই পেজটা, ইজ টাইম এ ক্রিয়েটেড এন্টিটি, কারণ এর সাথে হচ্ছে আমাদের আজকের বাকি আলোচনা খুব ওতপ্রোতভাবে জড়িত। তো টাইম ক্রিয়েটেড এন্টিটি মানেটা কি? তো এগুলো বুঝতে হলে আসলে সায়েন্স, কোরআন শরীফ, লজিক আর আমাদের এক্সপিরিয়েন্স, তিনটা মিলে যদি হিসাব করি তাহলে বের হয়। ফর এক্সাম্পল, সায়েন্সে গেলে সায়েন্স কিন্তু বলে টাইম ইজ ক্রিয়েটেড, নট অনলি টাইম, স্পেস ইজ অলসো ক্রিয়েটেড। তো এটা কোরআন শরীফের সাথে যদি মিলাই, কোরআন শরীফে একটা আয়াত আছে যেখানে বলে যে হেভেন্স অ্যান্ড আর্থ একসাথে ছিল, সেগুলোকে আল্লাহ আলাদা করছে। তো একসাথে মানেটা কি? মাঝখানে কিছু নেই। হ্যাঁ, তো আলাদা করা মানে কি? মাঝখানে স্পেস ঢুকেছে। তো আল্লাহ তাআলা সেই স্পেস, আমরা যে মহাকাশ চিন্তা করি, সেই স্পেসটাও আল্লাহ তৈরি করছে, ওটাও ছিল না। তো এটার সাথে টাইম কিভাবে থাকবে? টাইম তো কিছুই ছিল না। হ্যাঁ, আর আমরা যে আলাপ করছি পার্সন টু পার্সন, এই কনসেপ্টও তো ছিল না। হ্যাঁ, সো প্রত্যেকটা কনসেপ্ট, টাইমের কনসেপ্ট এবং টাইম কিভাবে হবে, এটার প্রয়োজনীয়তা, এটা সবই কিন্তু সৃষ্টি করেছে। আমরা যেমন হচ্ছে দৈনন্দিন জীবনে এখন চিন্তা করি যে ইস, আমার এটা করার সময় নাই, ওইটা করার সময় নাই, সব সময় হচ্ছে কাইন্ড অফ একটু অকারণেই আমরা হচ্ছে বিজি হয়ে যাচ্ছি। বিশেষ করে হচ্ছে স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার এই জিনিসটা হলো না কেন, বা ওই পড়াটা কমপ্লিট হলো না কেন, এই অ্যাসাইনমেন্টটা টাইমলি ডেডলাইন মেনটেন করে তুমি দিতে পারলে না কেন,
তখন হচ্ছে এরকম কথাগুলো চলে আসে যে সময়ই তো নাই কিছু করার। তো এর মূলে আসলে কি? এটা কি সবসময় এরকম ছিল আদিকাল থেকেই, নাকি এখনকার টাইমে এসে এটা বেশি দেখা যাচ্ছে? এটা বলা মুশকিল যে আগে ছিল কিনা, কিন্তু মানুষের তফাৎ হচ্ছে প্ল্যানিং, যেটা বানর প্ল্যানিং করতে পারে না। হ্যাঁ, সে একটা জিনিস দেখলে ওটার পিছনে লেগে যায়, কিন্তু মানুষের তফাৎ হচ্ছে প্ল্যান করতে পারি। তো প্ল্যানটা কি? ফর এক্সাম্পল, দৈনন্দিন আমরা জীবনে যখন চলি অনেক সময় কথা দেই, কিন্তু যেই বেরিয়ে গেলাম দরজার থেকে ওখানে ভুলে গেলাম। হ্যাঁ, আর ওটা পরে যদি মনে পড়ে তখন অস্থির হয়ে হয়তো করতে শুরু করি। তো এভাবে প্রত্যেকটা জিনিস যদি মানে ফেলে রাখি আর কি, তো তখন তো আমি কোনো জিনিসই ম্যানেজ করতে পারবো না। তো কথা দেওয়ার থেকে শুরু করে, তো কথা দেওয়ার আগে তাহলে কি করতে হবে? ধরো তুমি আমার কাছে একটা জিনিস চাইলে, আমি বললাম ঠিক আছে, কিন্তু এটা যদি চিন্তা না করে বলি তাহলে কি হবে, আর চিন্তা করে বলি তাহলে কি হবে? তো চিন্তা করা মানেটা কি? ফর এক্সাম্পল, তুমি আমার কাছে একটা জিনিস, ধরো এই বইটাই চাই, আমি বললাম যে হ্যাঁ দেব, আমার বাসায় আছে দেব। তো এইটা কথা দেওয়ার আগে আমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে কেন দেব, যে চাচ্ছে শুড আই ডু ইট, এটা কি ঠিক আছে নাকি ঠিক নেই। সেকেন্ড হচ্ছে, এটা যদি মনে করি যে হ্যাঁ দেব, তখন হচ্ছে কি দেব, কোন জিনিসটা চাইছে, আমাকে চিন্তা করতে হবে কোথায় আছে। থার্ড জিনিস হচ্ছে হাউ, কিভাবে দেব, ঠিক আছে। তারপর হচ্ছে কখন দেব, হোয়েন, আর কোথায় দেব, ঠিক আছে। এই জিনিসগুলি যদি আমি প্রসেস করি, তারপরে যদি কথা দেই, তুমি দেখবে যে কথাটা রাখা হচ্ছে, আর প্ল্যানটাও হয়ে গেছে যে কখন দেব, কোথায় দেব। তো এটা করলে কিন্তু আমার জীবনটা কিন্তু গোছানো হয়ে যায়। বিকজ আমি যখন চিন্তা করি যে কখন দেব, তো অন্য জিনিসও তো মাথায় আসছে, তো এইটা, এই কাজটাও আছে, ওই কাজটাও আছে, এটার মাঝখানে ওটা করতে হবে। তো সিম্পলি লাইফটা গোছাবার জন্য আমরা যদি নিজের যে কথা দেই, হ্যাঁ, এটা যদি গোছাই, কথা দেওয়া মানে কি, আমি ইউনিভার্সিটি ফিজ মা বাপ থেকে নিয়ে ফিজ দিয়ে আসছি, হ্যাঁ, তো তার মানে কি আমি পড়াশোনা করব, এটা কথা দিছি। তার মানে কি ক্লাস করতে হবে টাইমলি, তার মানে টাইমলি করতে হবে, ক্লাস টাইমলি যেতে হবে, টাইমলি বাসা থেকে বেরোতে হবে। তো আমি যখন পড়তে যাব, আমাকে তো প্ল্যান করতে হবে যে কেন আমি পড়ব, কিভাবে পড়ব, এটা দিয়ে আমার কি হবে লাইফে। কিন্তু আজকাল ইউনিভার্সিটির ছাত্ররা গিয়ে দেখলে যে তুমি কেন কম্পিউটার সায়েন্স পড়তে আসছো, ব্ল্যাঙ্ক ফেস। তো ভালো উত্তর, এই ফেসবুকের ফ্রেন্ড বলছে যে পড়লে ভালো হয়। তো আমি তো জানি না কেন পড়তেছি। তো সেই প্ল্যানিংটা আসলে মানে লাইফ গোছানোটা হচ্ছে, আমি যদি পারপাসটা খুঁজে পাই তাহলে কিভাবে করো, কখন গোছানো হয়ে যায়। আমি জানি না তুমি উত্তর পেয়েছো কিনা। স্যার, আপনি যে কথাগুলো বললেন এটা আপনার কাছ থেকেই নেওয়া মাইন্ড ম্যাপ, এর মধ্যে হচ্ছে খুব সুন্দর করে সামারি করে দেওয়া। যেমন এখানে হচ্ছে স্যার একটা স্কিলের কথা বলা হয়েছে, তো সেখান থেকে এই ব্রাঞ্চিং যে কোশ্চেনগুলো, যে হাউ, আমি যদি এটার উপরে 3টা প্রশ্ন করতে পারি, ওয়্যার এর উপরে হচ্ছে 3 বা ততোধিক প্রশ্ন করতে পারি, ওয়েন এখান থেকে যদি প্রশ্ন করতে পারি, হোয়াট, ওয়াই, এগুলো যদি করতে পারি তাহলে খুব ক্লিয়ারলি চিন্তা করা যায় এবং খুব ক্লিয়ারলি প্ল্যান করা যায়। এখানে স্যার আপনি একটা এক্সাম্পলও দিয়েছেন বোধহয়, যে তো ওটাতে এই এক্সাম্পলের আগে ওটাতেই আগে যাই, মানে ধরো এর আগে যে বললাম কথা দেওয়া, হ্যাঁ হ্যাঁ, তো এই স্কিলের জায়গায় আমরা যদি চিন্তা করি যে আমি কথা দেব, হ্যাঁ, তো তখন ওয়াই, যে কথাটা কেন দেব, মানে 3টা লাগবে না, একটা হলেই হবে, কথাটা কেন দেব, ঠিক আছে কিনা। তারপরে কি কথা দিচ্ছি, ওটার মধ্যে কি ইনভলভড, হ্যাঁ, তারপরে যে কথা যে রাখবো, কিভাবে জিনিসটা করব, হাউ, তারপরে কোথায় করব এবং কখন। এইটা করার পরে যদি কথা দেই, তাহলে ওই কথাটা কিন্তু রাখতে পারবো, কারণ অটোমেটিকলি আমার ব্রেন কিন্তু সাজিয়ে ফেলছে যে কখন করব, কিভাবে করব, তারপর কথা দিলাম।
এখানে যে এক্সাম্পলটা আছে এটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, যে এটা ছোট একটা বাচ্চা হয়তো প্রশ্ন করছে যে হোয়াই ডু দ্য হুইলস অফ ইয়োর রিক্সা টার্ন, যে রিক্সা দিয়ে যাচ্ছে রিক্সার চাকাটা ঘুরে কেন, এটাও প্রশ্ন করলো। সো এইটাকেও চাইলে এই ছকের মধ্যে ফেলা যায়। তো এটা হচ্ছে এখানে এটার পিছনে আরেকটা মোটিভেশন আছে, যে এই ধরনের প্রশ্ন তো বাচ্চা মা বাপকে করবে। সো ধরো এটা যে ঘটনাটা ঘটেছিল, এটা হচ্ছে যে একটা 4 বছরের বাচ্চাকে প্রথমবার তার মা রিক্সায় উঠিয়েছে, রিক্সায় উঠিয়ে রিক্সাটা হঠাৎ চলতে শুরু করে। হ্যাঁ, তো বাচ্চাটা হঠাৎ রিক্সাওয়ালার পিঠে বলে, এই তোর চাকা ঘুরে কে। তো ওটারই এটা কোয়েশ্চেন্স ডিজাইন করা হয়েছে। তো এখানে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে প্যারেন্টের রেসপন্স। কারণ এই রেসপন্সের উপরে কিন্তু বাচ্চাটা বড় মানে ব্রেনটা ডেভেলপ হবে কি হবে না এটা ডিপেন্ড করে। হ্যাঁ, কারণ প্রশ্ন থেকে সে যদি বকা খায় সে তো আর প্রশ্ন করবে না, ব্রেন ডেভেলপ হবে না। ঠিক আছে? সো আর প্যারেন্টের কাছে কিন্তু সবসময় উত্তরও থাকে না, তো কিভাবে ম্যানেজ করবে, এটা হচ্ছে পাল্টা প্রশ্ন। হ্যাঁ, মানে একটা অল্টারনেটিভ হচ্ছে বাচ্চাকে বকা দেওয়া, যে তুমি কেন রিক্সাওয়ালাকে বিরক্ত করছো। আরেকটা রেসপন্স হচ্ছে যে এই ওর গা ময়লা ধরুন। ঠিক আছে? আরেকটা রেসপন্স হচ্ছে এত জানার কি দরকার, ঠিক আছে, পরে বুঝবে। ফোর্থ রেসপন্স যেটা হচ্ছে যে পাল্টা প্রশ্ন করা। হ্যাঁ, আচ্ছা, তো মাঝখানে এখানে দিছি হুইলস, বিষয়টা তো হুইলস, তারপরে কেন ঘুরে, তোমার কি মনে হয় কেন ঘুরে, পাল্টা প্রশ্ন। তারপরে পজ করবে, তারপরে প্যারেন্ট বলতে পারে যে এটা কি, যে এখানে তোমার কি মনে হয় যে কিভাবে সম্ভব। হ্যাঁ, তারপরে তোমার কি মনে হয় এই যে পেডেলস যেটা দিয়ে ঘোরায় ওটার কাজটা কি, তারপরে তোমার কি মনে হয় চেইনের কাজটা কি, পয়েন্ট করে। তারপরে হাউ আর দে কানেক্টেড, কীভাবে এগুলো একসাথে কানেক্টেড। তারপরে ইজ দ্য চেইন কানেক্টেড টু দ্য পেডেলস, ইজ দ্য চেইন কানেক্টেড টু দ্য হুইলস। কারণ এটা প্যারেন্ট এক্সপ্লেন করলেও সে কিন্তু বোঝা ডিফিকাল্ট, কিন্তু ওকে প্রশ্ন করলে আস্তে আস্তে তার মাথার থেকেই বেরোবে। আর এটা করলে তার ব্রেনটা কন্টিনিউ করবে টু ডেভেলপ। এই যে মানে ফার্স্ট প্রিন্সিপাল থেকে চিন্তা করার যে একটা অভ্যাস তৈরি করে দেয়া, মানে হচ্ছে আকাঙ্ক্ষা তৈরি না করে ডিরেক্টলি ইনফরমেশন ডাম্প করলে যেটা হয়, মানে আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, যে হয়তো রিসিভার যে সে ওই জিনিসটাকে অত গুরুত্ব দিয়ে নিতে পারে না, হয়তো কিছুদিন পর তার মাথা থেকে সেই জিনিসটা চলে যায়। তো এই জন্য অনেক স্টুডেন্ট যে বলে যে প্রচুর পড়ার সাথে সাথে পারি, কিন্তু কিছুদিন পরে আর মনে থাকে না, বিকজ ওই নলেজটা হচ্ছে তার অ্যাকোয়ার্ড না, ওটা তার ব্রেইনে হচ্ছে গোডাউনের মতো কিছুদিনের জন্য রাখা ছিল, পরে আবার নতুন জিনিস আসায় সেটা বের হয়ে গিয়েছে। বাট সে যদি নিজে থেকে প্রশ্ন করতো যে জিনিসটা কেন, তাহলে ও প্রশ্ন করতে 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 4-5টা প্রশ্নের পরে হয়তো একটা জায়গায় গিয়ে আটকে যেত। যেখানে আটকে যেত সেখানে হচ্ছে তার লিমিটটা বুঝে যেত যে আমার লিমিট আসলে এই পর্যন্ত। এখন যদি কেউ তাকে সলিউশন দেয় তখন সে হচ্ছে তার লিমিটের বাইরে নতুন একটা জিনিস হচ্ছে জানলো, এটা তখন সে নিজের করে নিয়ে নিবে বা আত্মস্থ করে নিবে। সো এরকম করে হয়তো তখন হচ্ছে ব্রেইনটা ডেভেলপ করে বা চিন্তা করার যে আর্টটা সেটা হয়তো তার মধ্যে অভ্যাসটা তৈরি হয়। নাকি এটা তো একটা টিচিং লার্নিং সিচুয়েশনও একই। ধরো যদি বলি যে তুমি স্টুডেন্ট আমি টিচার, বা উল্টাটা বলি আজকে তো তুমি টিচার আমি স্টুডেন্ট। হ্যাঁ, কিন্তু শুরু করেছো কি দিয়ে, একটা প্রশ্ন দিয়ে। তো প্রশ্ন দিয়ে শুরু করে তোমার ব্রেনে ওই প্রশ্নের উত্তর কিছু আছে, আমার ব্রেনে প্রশ্ন উত্তর কিছু আছে। ঠিক আছে? সো দুইজনেই তুমি বলছো প্রশ্নের উত্তরে তোমার ব্রেনে কি আছে, আমি বলছি আমার ব্রেনে কি আছে। তো দুইটা তখন আমরা গ্যাপ যেটা আছে ওটা বন্ধ করতে শুরু করে। হ্যাঁ, এইটাই কিন্তু ক্লাসরুম টিচিং মেথড। হ্যাঁ, ইটস নট গিভিং এ লেকচার যে গুগল থেকে ডাউনলোড করে পাওয়ার পয়েন্ট দিয়ে বললাম বুঝছো, আর সবাই বললো যে হ্যাঁ কিছুই বুঝে নেই এবং মাথায় থাকবে না ওটা। কিন্তু এইভাবে যদি প্রশ্ন করে, কারণ টিচারেরও তো ব্রেন, হ্যাঁ, যখন ছাত্র একটা প্রশ্নের উত্তর দেবে টিচার বুঝবে যে সে কোথায় তার গ্যাপস আছে, তো তখন তাকে আরও কাজ দিবে বা আরেকটা প্রশ্ন করবে যাতে গ্যাপগুলি বন্ধ হয়।
এটাই সব ক্ষেত্রে এই প্রশ্নগুলি কাজে লাগে আসলে। স্যার, প্রোডাক্টিভিটির বিষয়ে ইসলামিক পয়েন্ট অফ ভিউটা কেমন? যেমন এখানে অনেকগুলো বিষয় আসতে পারে, যে কাজকে প্রায়োরিটাইজ করা, তারপর টাইম ম্যানেজমেন্টের একটা ইস্যু আসতে পারে, তার উপর আবার হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার ইস্যু আসতে পারে। এই জিনিসগুলো স্যার আপনি কিভাবে ডিল করেন? এটা তো আগে তো মানুষকে নিজেকে খুঁজে বের করতে হবে যে আমি কে। হ্যাঁ, তো ওটার জন্য একটা পোয়েম নিয়ে আসছি, তো এটা কি পড়ে শোনাবো নাকি তুমি পড়ে শোনাবো? স্যার, এটা আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা দর্শকদের জন্য আমাদের যে কমেন্ট সেকশনটা বোথ ফেসবুকে এবং ইউটিউবে, সেখানে আমরা দিয়ে দিতে পারি। কারণ এটা যদি হচ্ছে ভিউয়াররা নিজেরা একবার এক্সপ্লোর করে বা নিজেরা পড়ে নেয়, তাহলে হচ্ছে মানে জিনিসটা বেশি ইম্প্যাক্টফুল হবে। ঠিক আছে। তো এখানে মেইন একটা জিনিস কিন্তু একটা মেইন যে হোয়াট ইজ লাইফ, এখানে পড়ে শোনো। The life is an opportunity to prove that I am special. হ্যাঁ, লাইফ, এই প্রশ্ন তো অনেক ফিলসফাররা করছে, কিন্তু আমি বলছি লাইফ ইজ অ্যান অপরচুনিটি টু প্রুভ দ্যাট আই এম স্পেশাল। এটা মানেটা কি? ফর এক্সাম্পল, যে একটা গরুর বাচ্চা, পাখির বাচ্চা কখন হাঁটে? জন্মর সাথে সাথে। কিন্তু মানুষের বাচ্চা কখন হাঁটে? বছর খানেক লেগে যায়। কিভাবে আর কেন? এখন বাচ্চা যদি ইচ্ছা না করে যে সে দাঁড়াবে, হাঁটবে, এবং মাকে গিয়ে বলে, মা আমার দ্বারা তো হবে না, আমি তোমার কোলে আজীবন ঘুরব, তো সেটা কি কোনো বাচ্চা করে? করে না। তো আল্লাহ তাআলা এখানে কি করেছেন? হাঁটার পোটেনশিয়ালটা দিয়েছেন, কিন্তু মোটিভেশনটা বাচ্চার নিজের। হ্যাঁ, আর মোটিভেশনটা কোথায় আসে? দূরে একটা জিনিস দেখে বাচ্চা, ওটা ধরতে হবে। সে কিন্তু জানেও না যে তার পা কিভাবে চালাতে, কিন্তু ওটা ধরতে হবে, অনেকভাবে চেষ্টা করে। প্রথম কান্না দিয়ে যে ওটা দাও, তারপরে হামাগুড়ি দিয়ে, তারপরে আস্তে আস্তে হেঁটে। কিন্তু তার মোটিভেশন হচ্ছে ওটা জানতে হবে, ওটা ধরতে হবে, ওটা করতে হবে। বাচ্চারা এমন কি, অনেক বাচ্চা মাটি জিহ্বা দিয়ে লিঙ্ক করে, হ্যাঁ, যে এটা টেস্টটা কেমন। অনেক বাচ্চা একটা গ্লাস ধরে এরকম ছেড়ে দেবে, ঠাস করে পড়ে ভেঙে যাবে। তো সব পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালটা কি? হ্যাঁ, যেমন তুমি এক ধরনের মানুষ, আমি আলাদা মানুষ, কিন্তু এই পৃথিবীতে আরেকটা রাতুল কি আছে? এক্স্যাক্টলি একরকম তো না, সম্ভব। আরেকটা ইউসুফ কি আছে? এক্স্যাক্টলি এরকম নাই। তো তার মানেটা কি? স্পেশালি ডিজাইন করা হয়েছে রাতুলকে, ইউসুফকে স্পেশালি ডিজাইন কে করেছে? আল্লাহ করেছে। তো তার মানে কি? আল্লাহর ইচ্ছা করেছে, হি ওয়ান্টেড টু ক্রিয়েট রাতুল, হি ওয়ান্টেড টু ক্রিয়েট ইউসুফ, হি ডিজাইন রাতুল, হি ডিজাইন ইউসুফ, এবং সৃষ্টি করেছে, রাইট? Potential here. So you have the potential of becoming fully Ratul. I have the potential of becoming fully Yusuf. কিন্তু এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে। তো এই জন্যই বলতেছি, লাইফ ইজ দি অপরচুনিটি টু শো দ্যাট ইউ আর স্পেশাল। স্পেশাল তো বানিয়েছেন, বাট অ্যাজ এ পোটেনশিয়াল। তো স্পেশাল প্রমাণ করার জন্য তোমাকে তো কিছু করা লাগবে। তুমি ঘুমিয়ে থাকলে কি প্রমাণ হবে? সারাদিন যদি ঘুমাও, সারাদিন যদি ফেসবুক করো, হ্যাঁ, শুধু আড্ডা দাও, হ্যাঁ, নিজেকে যদি ডেভেলপ না করো, কারণ তোমাকে ওই জিনিসটা করতে হলে তোমাকে তো নিজেকে ডেভেলপ করতে হবে। তোমার যে স্কিলস আছে, কি স্কিল আছে এটাও তো জানো না, কিন্তু কিছু ট্রাই না করলে তুমি কি সেটা বুঝবে না? হ্যাঁ, এইটা। আরেকটা জিনিস হচ্ছে, আমি একটা সাইকেল রিক্সার চাকা দিয়ে দেখাতে পারি, এই বোর্ডটা কি ইউজ করা যাবে? ডেফিনেটলি স্যার। সো এখানে আমরা তো সবাই রিক্সার ইয়ে দেখছি, একটা মনে কর রিক্সার চাকা, আর এখানে কি দিয়ে চাকাটা কি দিয়ে ধরে রাখি? এটা হচ্ছে স্পোকস। হ্যাঁ, তো কয়টা স্পোক থাকে? অনেকগুলি স্পোক, তাই না? হ্যাঁ, 70-80টা স্পোক, আরো বেশি হতে পারে। তো এই সব স্পোক মিলে কিন্তু এই চাকাটা ধরে আছে।
একটা স্পোক যদি নড়বড়ে হয়ে যায় তখন কি হবে? সাথে সাথেই হয়তো তেমন কোনো ইম্প্যাক্ট হবে না। আস্তে 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 পড়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, সো পড়ে গেলে সবারই ক্ষতি। তো এখানে দুইটা জিনিস আসতেছে। একটা হচ্ছে যে সবাই প্রত্যেকটা, এটা যদি আমরা মনে করি এক একটা স্পোক এক একটা মানুষ, সো এই মানুষটা এই একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে কন্ট্রিবিউট করতেছে, এই একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে কন্ট্রিবিউট করতেছে, এই একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে কন্ট্রিবিউট, কিন্তু সবাই ইকুয়াল। হ্যাঁ, মানে সবাইকে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরনস দিচ্ছেন। হ্যাঁ, কাউকে বঞ্চিত করেন। ইভেন স্টেফেন হকিন্স, সে তো প্যারালাইজ ছিল কিন্তু ব্রেন তো ঠিকই ছিল। তো সবাইকে এই 86 বিলিয়ন নিউরন দিচ্ছেন, আর সবাই কন্ট্রিবিউশন কিন্তু আলাদা, আর সবাই কন্ট্রিবিউশন মিলে কিন্তু এই ওয়ার্ল্ডটা সৃষ্টি হয়েছে। আর আমি যদি আমার কন্ট্রিবিউশন না করি প্রপারলি, তাহলে আস্তে আস্তে আমরা ধ্বংসের দিকে যাব। তো এটাই হচ্ছে। তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আমি যদি দেখি যে এ পারছে না, হ্যাঁ, তাহলে এই যদি হেল্প করে, আর এই যদি হেল্প করে, হ্যাঁ, তাকে, হ্যাঁ, এটাতে লিডারশিপও হলো এবং নিজেরও, মানে আলটিমেটলি নিজেরও লাভ হচ্ছে, কারণ এই জিনিসটা নষ্ট হচ্ছে না। সো এটাই হচ্ছে মানুষের, যে প্রত্যেকের কিন্তু আল্লাহ তাআলা আলাদা কন্ট্রিবিউশন রাখছেন, আর সেই কন্ট্রিবিউশন অনুযায়ী কিন্তু তার পার্সোনালিটি, তার স্কিলস দেওয়া হয়েছে। তো এটা ডেভেলপ করার জন্য আমাকে অনেক খাটতে হবে, প্রচুর খাটতে হবে, খেটে তারপরে এই বেনিফিটগুলি আসবে। হ্যাঁ, কেউ কিন্তু, যেমন এই যে প্রফেসর ইউনুস, উনি কয়দিন পরে নোবেল পুরস্কার পেয়েছেন। অনেক অনেক, তাই না? মোর দেন 19 ইয়ার্স একটা অ্যাভারেজ আছে পৃথিবীতে, দেখবে সাকসেস রিকোয়ার্স 19 ইয়ার্স। তো আমি ডেভেলপ, আমার কন্ট্রিবিউশন করতে হলে আমাকে সেই লেভেলে খাটতে হবে। হ্যাঁ, আর প্রফেসর ইউনুস আমাকে একদিন ওনার সাথে গাড়িতে ছিলাম, আমাকে এক্সপ্লেইন করলেন গ্রামীণ ব্যাংকের যে ওনার কনসেপ্ট। উনি বললেন, ইউসুফ, আমি তো ডিফারেন্ট কিছু করি না, তুমি বাসাতে লোক আসলে যে টাকা দাও, আমি তো একই কাজ করি, কিন্তু আই ডু ইট ইন অ্যান অর্গানাইজড ম্যানার। দ্যাট ইজ ডিফারেন্স। হ্যাঁ, এটাই। স্যার, অন্য একটা টপিকে আসি। এভাবে হয়তো মানে সামনাসামনি বলা ঠিক না, আমার দেখা মতে আপনি একজন ট্রিমেন্ডাস অ্যাচিভার, একজন গো গেটার এবং লাইফ লং লার্নার। সো একটা সময় এসে অনেকে আমরা স্থবির হয়ে যাই, নতুন কিছু আসলে শিখতে চাই না। বলে যে ব্রেইনের নাকি হচ্ছে প্লাস্টিসিটি কমে যায়। সো নিউরোপ্লাস্টিসিটির যে ব্যাপারটা, এটা হচ্ছে অনেকে ধরে রাখতে পারে না। সো লাইফ লং লার্নিংয়ের হ্যাবিটটা আসলে কিভাবে ক্রিয়েট করা যায়, এই মোটিভেশনটার সোর্স কোথায়? এক উত্তর হচ্ছে প্রশ্ন, যে আমি কেন করব। এইটা কেনটা যদি না থাকে, কিছুক্ষণ পরে বোরিং হয়ে যাবে। তো কিন্তু আমি লেভেল অফ ডেপথ, এটা বোঝাবার জন্য, ফর এক্সাম্পল, দাবা যখন শিখি, একটা খেলা, তো দাবার প্রথম তো হচ্ছে যে গুটি গুনি কিভাবে চলে সেটা শিখবো, চাল দেওয়ার নিয়ম যেটা। হ্যাঁ, তো ওইটুক যদি শিখি, কিছুক্ষণ পরে ওটা তো বোরিং হয়ে যাবে, বিকজ ওটা দিয়ে কিছু করছি না। কিন্তু আমার যদি মোটিভেশন থাকে যে আমি এটা দিয়ে গেম জিতবো, হ্যাঁ, তো তখন কিভাবে জিতবো। তো দাবা আমার কাজিন আমাকে ইন্ট্রোডিউস করেছিল, একটা বই ছিল উইনিং চেস। তো ওখানে সে দেখিয়েছিল যে কিভাবে উইন করতে হয়, মানে কিভাবে প্ল্যানিং করতে হয়। ফর এক্সাম্পল, একটা মুভ হচ্ছে ডিসকভার্ড চেক। তুমি একটা গুটি মুভ করলা, কিন্তু অন্য গুটি দিয়ে কিংকে অ্যাটাক করছে, যে গুটিটা মুভ করলে ওটাকে দিয়ে না, অন্য গুটি দিয়ে কিং অ্যাটাক হচ্ছে, তো এটাকে বলে ডিসকভার্ড চেক। আর ওটা যদি ডাবল করে ফেলো, মানে এটা দিয়েও চেক দাও, অন্য গুটি দুইটা গুটি দিয়ে চেক দাও, তাহলে তো কিংকে সরাতেই হবে। সো এরকম ফোর্সড মুভ যখন শিখলাম, আরেকটু আনন্দ হলো, কিন্তু ওটার থেকেও তো গেম জিতা হচ্ছে না। তো তারপরে আরেকটা বই পেলাম, ববি ফিশার্স এন্ড গেমস। তো ববি ফিশার দেখালো যে অনেকে তো ওপেনিংয়ে খুব কনসেন্ট্রেট করে, কিন্তু সে দেখালো ওপেনিংটা যাই হোক, শেষের গেমটা ম্যাটার করে। তো ওই শেষের গেমটা শিখলাম। তো তখন ওই জিঞ্জিরার এক চ্যাম্পিয়ন, সে আমার সাথে খেললো, প্রায় 5টা গেম খেলেছে, প্রত্যেকটা হেরে গেছে।
এত খেপে গেছে আমার সাথে, আর খেলবেই না। কিন্তু এই যে জিনিসটা, যে প্রত্যেকটা জিনিসের লেভেলস আছে, ডেপথ, কিন্তু ওই ডেপথে যাওয়ার জন্য তোমার মোটিভেশন লাগে। তুমি যদি ওই ইনিশিয়াল গুটি মুভমেন্টেই থেকে যাও আর মোটিভেশন না থাকে যে আমি খেলে জিতবো, তাহলে ওখানে আর কিছু থাকবে না। সো এই মোটিভেশনটা হচ্ছে মেইন, যে আমি কেন করব। এখন আর চেস খেলি না, কিন্তু এক সময় আমার টিম, একটা স্কুলের টিম ছিল 5 জন, আমি আমার গেমটা জিতছি, বাকি সবাই হেরে গেছে। কিন্তু দেখলাম পরে যে এটা অনেক সময় প্রয়োজন, এটার পিছনে থাকতে হলে, তো ওইটা লাইফে করিনি। কিন্তু আমি এই এক্সাম্পলটা দিলাম যে প্রত্যেক জিনিসের অনেকগুলি লেভেলস আছে। একটা হচ্ছে উপর, তারপরে মিড, তারপরে লেভেল। কিন্তু কোন লেভেলে যাবে মোটিভেশন থাকতে হবে, কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে যে কেন করতে চাই। এই কেনটা বার করতে পারলে তখন হাউ, ওয়াই, ওয়েন, ওয়ের সব চলে আসবে। তো মোটিভেশন লাইজ ইন দ্য ওয়াই, যে আমি কেন করব। আর ওটা যদি ডিসিশন হয় যে না, এটা আমার জন্য কিছু নাই, তাহলে ওটা বাদ। খুবই মানে দামি কথাবার্তা এটা। আসলে হচ্ছে মানে শুধু এইটা নিয়ে আসলে আরো বড় ডিসকাশন হতে পারে স্যার, যদি ভবিষ্যতে আমাদেরকে সময় দেন, শুধু এই অংশটা নিয়ে আমরা হচ্ছে আরো ডিসকাস করতে পারি। তবে আজকে শেষে এসে একটা প্রশ্ন করব, এই প্রশ্নটাও হয়তো আজকের জন্য হচ্ছে হয়তো খুব ইলাবোরেটলি আলোচনা করার সময় থাকবে না, তারপরেও যদি স্যার প্রশ্নটা করি, সেটা হচ্ছে আপনি যদি র্যান্ডম যে কাউকে স্যার জিজ্ঞেস করেন যে তার লাইফের পারপাসটা কি, সে যা করে সেটা কেন করে, অনেকে হয়তো সাথে সাথে কোনো কথাই বলতে পারবে না, অনেকে হয়তো কিছুটা বলতে পারবে। খুব কম মানুষই পাওয়া যাবে যারা হচ্ছে খুব কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি বলতে পারবে যে আমি আসলে লাইফে এটাই করতে চাই, এই কারণে করতে চাই। এই প্রশ্নটা নিয়ে যারা ভাবতে চায় তাদের অ্যাপ্রোচটা কি হতে পারে, মানে তাদের জন্য স্যার কোনো গাইডেন্স দিবেন কিনা? এই গাইডেন্সের একটা উদাহরণ দিই। এর আগে ইউনিভার্সিটি যখন ছিলাম ভাইস চ্যান্সেলর, তখন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে কিন্তু ড্যাফোডিলে নিয়ে আসা হয়েছিল, এবং তাদের জীবনী এবং টার্নিং পয়েন্ট ইন দেয়ার লাইফ। হ্যাঁ, ইভেন আমাদের যে একটা আশুলিয়াতে আমাদের যে ছিলেন, নামটা ভুলে যাচ্ছে, উনি এসে একটা স্পিচ দিলেন, চমৎকার। আর ওই স্পিচটা ভাইরাল হয়ে গেছে, উনি এখন মারা গেছেন। আমি শুধু ওনাকে একটাই কথা বলছিলাম, সবাই বলতেছে যে এটা বলতে হবে, ওটা বলতে হবে। আমি বলি সব ভুলে যান, রিসেট করেন, জাস্ট থিঙ্ক আপনার লাইফ হোয়াট টার্নিং পয়েন্টগুলি কী ছিল। তো টার্নিং পয়েন্ট হচ্ছে সবার লাইফে আসে। হ্যাঁ, আমি বললাম যে ওই যে কোয়েশ্চেন, বাবা বিরক্ত হলো কোয়েশ্চেন, দ্যাট ওয়াজ মাই ওয়ান টার্নিং পয়েন্ট। এবং এই প্রত্যেক মানুষ যে ড্যাফোডিলে এসে বক্তৃতা দিয়েছে, একটা জিনিস কিন্তু কমন ছিল, হিউমিলিটি, খুবই বিনয়ী। হ্যাঁ, এই যে মিজানুর রহমান পিএইচপি গ্রুপের চেয়ারম্যান, তারপর এপেক্সের চেয়ারম্যান, এত প্রত্যেকে বিনয়ী। আর এটা একটা বই আছে, গুড টু গ্রেট, ওটার মধ্যে গ্রেটেস্ট কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড, নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক হিউমিলিটি। সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আমি, আর হিউম্যানিটি না থাকলে তোমার যে লাইফে যে টার্নিং পয়েন্ট আসবে তুমি লক্ষ্য করবে না। তো আল্লাহ তাআলা পার্সোনালিটি বানিয়েছেন, কন্ট্রিবিউশনটাও বানিয়েছেন, এবং ওই দিকে কিন্তু পয়েন্ট করেন। হ্যাঁ, কিন্তু তোমাকে কিন্তু ট্রাই করতে থাকতে হবে। হ্যাঁ, তো ফর এক্সাম্পল প্রফেসর ইউনুসের একটা গল্প, উনি বলছিলেন যে উনি তো পিএইচডি করে এই মডেলটা তৈরি করেছেন লোন দেওয়ার। তো উনি এই মডেলটা এই কৃষি ব্যাংকে দিয়ে আসলেন যে তোমাদের খুব কাজে লাগবে। তো কৃষি ব্যাংকের ম্যানেজার ওটা নিল, থিসিসটা নিল, কিন্তু আলটিমেটলি কিছু করলো না। তো প্রফেসর ইউনুস প্রত্যেক মাসে গিয়ে বলতেন যে তুমি কাজে লাগাচ্ছ না, কি হলো। তো 6 মাস গেল, তারপরে উনি
খুব বিরক্ত হয়ে বললেন যে এত ভালো জিনিস আপনারা কাজে লাগাচ্ছেন। তো তখন ম্যানেজারটা বলল যে আচ্ছা প্রফেসর ইউনুস, এটা যদি এতই ভালো হয় তাহলে আপনি করেন না কেন? মানে পাল্টা প্রশ্ন। পাল্টা। তো প্রফেসর ইউনুস বলছেন যে অ্যাজ ইফ ওই লোকটা আমাকে একটা চড় মারল, আর আমি একদম মুখটা বন্ধ করে, তো সেই দিন গ্রামীণ ব্যাংক জন্মালো। সো এটা তো লক্ষ্য করতে হবে যে এই লোকটা যে আমাকে বকা দিল, দের ইজ এ পারপাস। হ্যাঁ, আমার লাইফে যেটাই ঘটে, এভরিথিং হ্যাজ এ পারপাস, বাট আই হ্যাভ টু থিঙ্ক। আমি যদি অ্যারোগেন্ট হয়ে যাই তাহলে কিন্তু সেই চিন্তা বন্ধ হয়ে যাবে। সো অ্যারোগেন্স ইজ দি এনিমি অফ বিকামিং ইয়োর সেলফ, এনিমি অফ এভরিথিং। হ্যাঁ, অ্যান্ড আল্লাহর সামনে অ্যারোগেন্ট মানুষ দাঁড়াতে পারবে। হ্যাঁ, আর অ্যারোগেন্সটা যদি আমি এক্সপ্লেন করি, ফর এক্সাম্পল মোনালিসা, যে ছবিটা, সে মোস্ট ফেমাস পেইন্টিং, মোস্ট এক্সপেন্সিভ পেইন্টিং। হ্যাঁ, তো সে যদি অহংকার করে, ছবিটা যদি অহংকার করে যে দেখো আমি কত সুন্দরী, কত ফেমাস, এটা কি ঠিক আছে? ওর কি কোনো কৃতিত্ব আছে? কোনো কৃতিত্ব নাই। তো আমরা যাই হচ্ছি, we are enjoying the skill, just like Mona Lisa enjoying the skills of Leonardo, আমরা হচ্ছে enjoying the skills of our creator. হ্যাঁ, তো আমার কাজ হচ্ছে লেগে থাকা, আল্লাহ গাইড করবে, যেখানে আমার কন্ট্রিবিউশনটা রাখছেন ওটা কিন্তু দেখাবে। কিন্তু লেগে না থাকলে, ঘুমিয়ে থাকলে বা অহংকার করলে ওটা আসবে না। স্যার, আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম এর বাইরে স্যার আপনি যদি কিছু নিজে থেকে অ্যাড করতে চান। আমি এই যে পোয়েমের নিচে একটা পেন নেম ইউজ করি। পেন নেমটা হচ্ছে ওয়াই এম আই হিয়ার। এটা অবশ্য আমার ইনিশিয়ালস, ওয়াই ইউসুফ মাহবুবুল ইসলাম, ওয়াই এম আই হিয়ার। কিন্তু এই পেন নেম থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রত্যেক মানুষের প্রশ্ন থাকতে হবে যে আমি এখানে কেন আসছি। হ্যাঁ, তো এইটা যদি শুরু করে তাহলে আস্তে আস্তে তার পারপাস আর বাকি লাইফ কিন্তু গোছানো হবে। স্যার, অনেক থ্যাঙ্কস আপনাকে, আজকে আমাদের সাথে এই সময়টুকু দিলেন। আমরা অনেক কৃতজ্ঞ এবং আশা করি স্যার আপনার কাছ থেকে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো। আমাদের দর্শকরাও আশা করি আজকের আমাদের এই আলোচনাটা এনজয় করেছেন। এবং এই আলোচনা থেকে আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন এসে থাকে, যে প্রশ্নটা আপনি মনে করছেন যে ইম্পর্টেন্ট, করা দরকার, সেটা কিন্তু আমাদেরকে করতে পারেন। কারণ আজকে আমাদের ডিসকাশনের থিমই কিন্তু ছিল হচ্ছে যে প্রশ্ন করতে হবে, প্রশ্ন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি, কি কি প্রশ্ন মাথায় আসে সেগুলো আমরা নোট ডাউন করতে পারি। কারণ প্রশ্নের থ্রুতেই হচ্ছে লার্নিংটা শুরু হয়। তো এই প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা আরও কাজ করতে পারি। তো আপনাদের মাথায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা সময় সুযোগ মতো স্যারের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিব। আমরা নিজেরাও ডিসকাস করতে পারি নিজেদের মধ্যে। তো চলুন প্রশ্ন নিয়ে আমরা হচ্ছে আজ থেকেই কাজ শুরু করি। ইনশাল্লাহ পরের পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।